কেপ ভার্দে মাত্র ৫ লাখ জনসংখ্যার একটি দেশ, যার নাম অনেকেরই অজানা ছিল এতদিন। আয়তনে এবং জনসংখ্যার দিক দিয়ে দেশটি বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরের চেয়েও ছোট, যেখানে মানুষের প্রধান পেশাই হল ডিঙি নৌকায় করে সমুদ্রে মাছ ধরা। সেই দেশ আজ ফুটবলের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে। তবে শুধু ফুটবল নয়, এই দেশ সম্পর্কে এমন কিছু অজানা বিষয় আছে যা আপনাকেও অবাক করতে বাধ্য হবে। আফ্রিকার মূল ভূখণ্ড থেকে প্রায় ৪৫০ কিলোমিটার পশ্চিমে আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১৮টি ছোট ছোট আগ্নেয় দ্বীপ নিয়ে গড়ে উঠেছে এই দেশ। এটি এমন এক দেশ যার প্রত্যেকটি দ্বীপেই রয়েছে আগ্নেয়গিরি। মানুষকে চলাচল করতে হয় আগ্নেয়গিরির সাথে, মৃত্যুকে হাতে নিয়ে। অনেকে একে কেপ ভার্দে নামে চিনলেও ২০১৩ সালে দেশটি জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে জানায় তাদের অফিসিয়াল নাম হল কাবো ভের্দে। পর্তুগিজ এই শব্দের অর্থ সবুজ অন্তরীপ। তবে মজার ব্যাপার হল, এই দ্বীপরাষ্ট্র নিজেদের নাম সবুজের সমারোহ বললেও এখানে আগ্নেয়গিরির অগ্নিলীলা বেশি। যদিও বেশিরভাগ আগ্নেয়গিরি এখন সুপ্ত অবস্থায় আছে, যার ফলে এসব মানুষের বসবাসে তেমন কোনো বাধা সৃষ্টি করে না। অথচ পঞ্চদশ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত কেপ ভার্দেতে কোনো মানুষের অস্তিত্বই ছিল না। ১৪৬০ সালের দিকে পর্তুগিজ নাবিকেরা যখন প্রথম এই দ্বীপে পা রাখেন, তখন এটি ছিল সম্পূর্ণ জনশূন্য। এরপর পর্তুগিজরা এই দ্বীপগুলোকে নিজেদের সাম্রাজ্যের অধীনে নিয়ে আসে। এর পরবর্তী কয়েক বছরে বসতি স্থাপন করতে শুরু করে। তারপর থেকেই ধীরে ধীরে জনসংখ্যা বাড়তে থাকে দেশটিতে। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ যুদ্ধজাহাজগুলো নিজেদের বন্দর হিসেবে এই দেশকে বেছে নেয়। যুদ্ধ চলাকালীন এখানে ঘাঁটি বানিয়েছিল কয়েক হাজার ব্রিটিশ সৈন্য। তবে ধীরে ধীরে দুর্ভিক্ষের কারণে এই দেশে পরিস্থিতি খারাপ হতে শুরু করে। ফলে মানুষ ইউরোপে পাড়ি জমায়। আবার কিছু মানুষ চলে যায় সেনেগাল এবং দক্ষিণ আফ্রিকাতে। ১৯৪০ সালে এর বর্তমান রাজধানী প্রায়াতে একটি বিমানবন্দর নির্মিত হয়। তখন থেকেই ইউরোপ ও আফ্রিকার সাথে নিয়মিত ফ্লাইট পরিচালিত হতে শুরু করে। এরপর থেকেই ইউরোপ, আফ্রিকা আর আমেরিকার মেলবন্ধনে তৈরি হয় এক অনন্য মিশ্র সংস্কৃতি বা ক্রেওল সংস্কৃতি। আজ অবস্থা এমন দাঁড়িয়েছে যে মূল দেশ কেপ ভার্দেতে যত মানুষ বাস করে, তার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ পাড়ি জমিয়েছেন ইউরোপ আর আমেরিকায়। এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সই কিন্তু এই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। ভৌগোলিক দিক দিয়ে আফ্রিকা উপকূলের খুব নিকটে হওয়ায় এই দ্বীপরাষ্ট্র বেশ গুরুত্বপূর্ণ ছিল ইতিহাসের শুরু থেকেই। এজন্য পর্তুগিজরা সর্বপ্রথম একে গুরুত্বপূর্ণ পানি সরবরাহ কেন্দ্র, চিনি শিল্প এবং দাস ব্যবসার কেন্দ্রে পরিণত করে। শতাব্দীর পর শতাব্দী ধরে ঔপনিবেশিক শাসনের কারণে স্থানীয় জনগণের মধ্যে এক ধরনের বিদ্বেষ সৃষ্টি হয়। স্বাধীনতার দাবিতে গড়ে ওঠে বেশ কিছু সংগ্রামী সংগঠন। অবশেষে ১৯৭৫ সালে পর্তুগালের বিরুদ্ধে দীর্ঘ এক সশস্ত্র যুদ্ধের মাধ্যমে কেপ ভার্দে স্বাধীনতা লাভ করে। তার স্বাধীনতায় সবচেয়ে বেশি ভূমিকা রাখে দ্য আফ্রিকান পার্টি ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অব গিনি বিসাও অ্যান্ড কাবো ভার্দে নামের একটি সংগঠন। তাদের উদ্দেশ্য ছিল গিনি বিসাও এবং কেপ ভার্দেকে একত্রিত করে একটি রাষ্ট্র গঠন করা। সে সময় তারাই এই দুই অঞ্চল নিয়ন্ত্রণ করত। এ নিয়ে পর্তুগিজদের বিরুদ্ধে বেশ কয়েকবার বিদ্রোহ হয়। পরবর্তীতে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে তারা স্বাধীনতা অর্জন করে। তবে তাদের এই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় ১৯৮০ সালে। দেশটিতে এক সামরিক অভ্যুত্থান ঘটে। পরবর্তীতে এই সংগঠন ভেঙে গিয়ে নতুন করে গঠিত হয় আফ্রিকান পার্টি ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অব কেপ ভার্দে। তারা দীর্ঘদিন এই দেশকে নিয়ন্ত্রণ করে। পরবর্তীতে দেশ যখন গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করে, তখন তাদের ক্ষমতা কমতে থাকে। ১৯৯১ সালের নির্বাচনে তারা ক্ষমতা হারায়। নির্বাচনের মধ্য দিয়ে জয়ী হয়ে আসে মুভিমেন্তো প্যারা এ ডেমোক্রেসিয়া। ১৯৯৬ সালের দলটি আবারও জয়লাভ করে। পরবর্তী দীর্ঘ ১০ বছর পর ২০০১ সালের নির্বাচনে পুনরায় আফ্রিকান পার্টি ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অব কেপ ভার্দে ক্ষমতায় আসে। এরপর ২০০৬ সালের নির্বাচনেও তারা বিজয়ী হয়, যা দেশটিতে সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরিয়ে নিয়ে আসে। অপরূপ সৌন্দর্যের দেশ কেপ ভার্দে মোট ১৮টি দ্বীপ নিয়ে গঠিত। আকার এবং জনসংখ্যার দিক দিয়েই কেপ ভার্দের বৃহত্তম দ্বীপ সান্তিয়াগো। এখানেই অবস্থিত দেশটির রাজধানী ও বৃহত্তম জনবহুল শহর প্রায়া। তাছাড়া বেশিরভাগ দ্বীপে স্যাঁতস্যাঁতে প্রচুর গাছপালা এবং কঙ্কর দিয়ে ভরা, যার প্রভাব পড়েছে তাদের অর্থনীতিতে।
ভৌগোলিক অবস্থানের কারণে দেশটির খুব বেশি প্রাকৃতিক সম্পদ নেই, কিন্তু তবুও দেশটির অর্থনীতির চাকা থেমে থাকেনি। এই দেশের মানুষের জীবনযাত্রার মানও বেশ উন্নত, আর তার মূলে রয়েছে আন্তর্জাতিক সহায়তা। জাতিসংঘ ও অন্যান্য দেশগুলো থেকে কেপ ভার্দে প্রচুর পরিমাণে আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা পায়। বিশেষ করে পর্তুগাল সহ ইউরোপীয় দেশগুলো কেপ ভার্দেকে ব্যাপক উন্নয়ন সহায়তা করে, যার ফলে 2007 সালের পর জাতিসংঘ কেপ ভার্দেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দেয়। একসময় দেশটির প্রধান পেশা কৃষির সাথে জড়িত হলেও তাদের মোট খাদ্যশস্যের 90% আমদানি নির্ভর। আর এই দেশের মোট জনসংখ্যার প্রায় 35% পল্লী অঞ্চলে বসবাস করে, যাদের মূল পেশা কৃষি ও মৎস্য শিকার। এ দেশকে বলা হয় মাছের স্বর্গরাজ্য, যা দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশেও মাছ রপ্তানি করা হয়। এদিকে খনিজ সম্পদ বলতে এই দেশে কেবলমাত্র লবণ সিমেন্ট উৎপাদনে ব্যবহৃত আগ্নেয় শিলা ও চুনাপাথর পাওয়া যায়। তাই অর্থনীতির চাকা ঘুরলেও ফুলে ফেপে ওঠেনি এই দেশ। আর বর্তমানে কেপ ভার্দের অর্থনীতি মূলত সেবা, বাণিজ্য, পরিবহন এবং সরকারি পরিষেবা মিলে গড়ে উঠেছে, যা সব মিলিয়ে মোট জিডিপির প্রায় 70%। অবশ্য বর্তমানে পর্যটক ব্যবসাকে কেন্দ্র করেও দেশটি নিজেদের অর্থনীতিকে ঢেলে সাজাচ্ছে। বিদেশি পর্যটকদের সম্মানের সাথে ও আতিথেয়তার সাথে গ্রহণের ফলে ক্রমেই দেশটিতে পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া দেশটির সংস্কৃতি গড়ে উঠেছে শেয়ারিং বা ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে। এই সংস্কৃতি এই ছোট্ট দ্বীপরাষ্ট্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি সেখানে কোনো পাবলিক প্লেসে বা কারো সামনে একা একা খাবার খান আর চারপাশের মানুষকে না সাধেন, তবে সেটিকে চরম অভদ্রতা ও অপমানজনক হিসেবে গণ্য করা হয় এখানে। তাই স্থানীয়রা সব সময়ই আশেপাশের মানুষের সাথে ভাগ করে নেওয়ার মতো করেই খাবার কেনেন, যা তাদেরকে সহযোগী ও সহমর্মী করে তুলেছে। বর্তমানে কেপ ভার্দে ফুটবলের মাধ্যমে আমাদের সাথে পরিচিত হলেও তাদের বেশিরভাগ ফুটবলারই কিন্তু বিদেশি, অর্থাৎ প্রায় সকল খেলোয়াড়ই কোনো না কোনো দেশের বংশোদ্ভূত। এমনকি পর্তুগালের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ধমনীতে বইছে কেপ ভার্দের উত্তরাধিকার। রোনালদোর জন্ম পর্তুগালের মাদেইরা দ্বীপে হলেও তার পারিবারিক শিকড়ের একটি অংশ জড়িয়ে আছে কেপ ভার্দের সাও ভিনোসেন্তে দ্বীপের সঙ্গে। রোনালদোর বাবার দাদি রোজা ইসাবেল দা পিয়েদাদের জন্ম সাও ভিনিসেন্তেই। মাত্র 16 বছর বয়সের রোজা নিজের জন্মভূমি কেপ ভার্দে ছেড়ে ভাগ্য অন্বেষণে মাদেইরায় চলে আসেন। ফুটবল ছাড়াও এই দেশের কিছু দিক সবাইকে মুগ্ধ করতে বাধ্য। যেমন এই দেশের সর্বোচ্চ চূড়া পিকো দো ফেগো একটি সক্রিয় আগ্নেয়গিরি। সবশেষ 2014-15 সালে আগ্নেয়গিরিটি অগ্ন্যুৎপাত ঘটায়, কিন্তু জীবনের ঝুঁকি নিয়েও সেখানকার মানুষ আগ্নেয়গিরির ঢালু জমিতে কফি এবং আঙুরের চাষ করেন। এখানকার কফিও বিশ্বজুড়ে সমাদৃত। এছাড়া সমুদ্রের বিশাল লাগারহেড প্রজাতির কচ্ছপের জন্য এটি পৃথিবীর অন্যতম প্রধান প্রজনন ক্ষেত্র। প্রতি বছর হাজার হাজার কচ্ছপ ডিম পাড়তে আসে দেশটির সৈকতে। আর এই দেশের সুরকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিলেন কিংবদন্তি গায়িকা সিজারিয়া এভোরা, যার সুবাদে কাবো ভার্দেকে বলা হয় সঙ্গীত প্রেমীদের দেশ।